Let's start. Good morning to everyone. Today we are going to learn about the rate law. মানে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়ায় যে আসলে তার রেটটা কিভাবে ডিপেন্ড করে সে রেট ল গুলো আমরা দেখব। সেখান থেকে ডিটারমিন করব অর্ডার অফ রিঅ্যাকশন, তারপরে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এই রিঅ্যাকশন গুলো, তারপরে এলিমেন্টারি এন্ড কমপ্লেক্স রিঅ্যাকশন এটা কি। যে এলিমেন্টারি রিঅ্যাকশন নরমালি আমরা যে কোনো একটা রিঅ্যাকশন যখন কনসিডার করি যে আসলে অর্ডার বা মলিকুলারিটি এটা ডিটারমিন করতে গেলে আমাদের এলিমেন্টারি রিঅ্যাকশন না কমপ্লেক্স রিঅ্যাকশন এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়। সো এরপরে আমরা দেখব মলিকুলারিটি অফ রিঅ্যাকশন। তারপরে আরো আছে যে আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি যে রিঅ্যাকশন গুলো হয় ইউনিমলিকুলার, বাইমলিকুলার অর ম্যাক্সিমাম ট্রাইমলিকুলার, কিন্তু এর থেকে হায়ার কোনো মলিকুলার অর্ডার মানে মলিকুলারিটি আমরা দেখি না। তাহলে সেইগুলো কেন? তো আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখব যে আসলে বিভিন্ন ইনফরমেশন এখানে বললাম। সো ফার্স্ট উই স্টার্ট উইথ দ্য রেট লস। যে কোনো একটা রিঅ্যাকশনের যে রেটটা, রেট মানে কি কত দ্রুত অথবা কত স্লো রিঅ্যাকশনটা প্রসিড হবে। সো যদি একটা টেম্পারেচার ফিক্স থাকে কোনো একটা সিস্টেমের অথবা কোনো একটা রিঅ্যাকশনের, তাহলে সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াটা কত দ্রুত অথবা কত স্লো হবে দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশন আসলে বলতে কি বোঝায় যে একটা নির্দিষ্ট ভলিউমে তার কম্পোনেন্ট গুলো কত বেশি অ্যামাউন্ট আছে, নাম্বার অফ মলিকিউল যদি বলি অথবা নাম্বার অফ পার্টিকেলস, যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে মানে রিঅ্যাকশন সিস্টেমে বা রিঅ্যাকশন চেম্বারে যে কতগুলো কম্পোনেন্ট আছে। তার মানে যদি আমরা কনসেন্ট্রেশন বেশি বলি, কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন 2 মোলার আর একটা কনসেন্ট্রেশন 0.5 মোলার। যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, সোডিয়াম ক্লোরাইডের কথা বললে সেক্ষেত্রে মোলারিটি বা কনসেন্ট্রেশনটা বলতে বোঝা যায় যে আমি বলে দিলাম একটার কনসেন্ট্রেশন হলো 2 মোলার আর একটা বললাম 0.5 মোলার। আসলে এর মধ্যে 2 মোলারের কনসেন্ট্রেশনটা বেশি, এর মানেটা কি? মানে হলো যদি আমরা এই যে 1 লিটার পানির বোতল আমি ধরলাম, এই 1 লিটার পানির বোতলের মধ্যে আমি কতটুকু সোডিয়াম ক্লোরাইড নিব? 50। সোডিয়াম ক্লোরাইডের মাস কত জানো তো? মলিকুলার ওয়েট কত সোডিয়াম ক্লোরাইডের? স্যার 58। यस 58.5। ওকে, তাহলে এই 58.5 গ্রাম, তার মানে আমি বলেছি 2 মোলার, মানে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 58.5 মাল্টিপ্লাইড বাই 2 তার মানে 117, তাহলে 117 হয়। তাহলে টোটাল 1 লিটার দ্রবণের মধ্যে যদি 117 গ্রাম sodium chloride dissolved করা থাকে, so that the number of molecules of sodium chloride is very high. That means we can consider the concentration is higher, but if we consider the concentration is lower, that means এর যে কনসেন্ট্রেশন আছে 0.5 মোলার বলেছি, তাহলে 0.5 মোলার মানে কি 58.5 এর হাফ। তাহলে সেক্ষেত্রে 27, তাই না? 20 না সরি 58 হলো কত হয় 29, তাই না? 29.25 এই তো। তাহলে 29.25 গ্রাম যদি এটা ডিজলভ করা হয়, যে টোটাল 1 লিটার দ্রবণ, প্রথম যখন বলেছি তখনও 1 লিটার দ্রবণ, এখন বললাম এখনো 1 লিটার দ্রবণ। তার মানে ইনিশিয়ালি আমারটা ছিল যেটা বেশি কনসেন্ট্রেশন বলেছিলাম সেখানে ছিল 117 গ্রাম অফ সোডিয়াম ক্লোরাইড, while in the latter case we have only 29.25 gram. That means the number of molecules of the reactant or the component, যে কোনোটার একটা কনসেন্ট্রেশন, যেই মলিকুলের কনসেন্ট্রেশন অথবা যেই সিস্টেমের কনসেন্ট্রেশনের কথা বলছি তার যদি কনসেন্ট্রেশন বেশি হয়, দ্যাট মিনস নাম্বার অফ পার্টিকেল যদি অনেক বেশি হয় অথবা অ্যামাউন্টটা যদি অনেক বেশি হয়, সো দ্যাট the rate of the reaction will be very fast. So at a fixed temperature, তবে যদি এটা কিন্তু আমাদের একটা টেম্পারেচারের সাথে সম্পর্ক আছে, যদি টেম্পারেচার ভেরি করা হয় তাহলে কিন্তু দুইটা ভেরিয়েবল চলে আসবে, কারণ টেম্পারেচারের সাথে সাথে এটা রেটটাও বাড়ে বা কমে সেটা আমরা আলাদা পরে বলবো। বাট
যদি at a fixed temperature the rate of a given reaction depends on the concentration of the reactants, তাহলে যে কোনো একটা রিঅ্যাকশন আমরা সবসময় রেট ল বা রেট যদি বলি সেক্ষেত্রে রেট উইল বি ডিপেন্ডেন্ট অন অনলি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য প্রোডাক্টস। অথবা আমরা উল্টোভাবে বলতে পারি, যখন আমরা ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করব অথবা রেট কনস্ট্যান্ট বের করব তখন আমরা সেটা এইভাবে বের করব, বাট অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাই ধরে সেখান থেকে আমরা ডিটারমিন করতে পারবো যে আসলে রেটটা কত। বাট ইফ উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য রেট কনস্ট্যান্ট, ইন দ্যাট কেস যে আসলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটাকে ইকুয়াল করার জন্য বা ডিটারমিন করার জন্য আমরা কি করি, ফরওয়ার্ড রেটটার একটা রেট বের করি, রেট ইকুয়েশন, তারপরে ব্যাকওয়ার্ড রেটের একটা ইকুয়েশন বের করি। কারণ তখন ব্যাকওয়ার্ড রেটটা যখন আমরা হিসাব করি তখনও কিন্তু ওই যে প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোকে আমরা রিঅ্যাক্ট্যান্ট কনসিডার করে তখন ওই একই ইকুয়েশন ব্যবহার করি, একই রিঅ্যাকশন বা একই সিস্টেম। সো আলটিমেটলি যে কোনো একটা রিঅ্যাকশন কত দ্রুত হবে বা রেট অফ দ্য রিঅ্যাকশন depends on the concentration of the reactants. So the exact relation between concentration and rate is determined by measuring the reaction rate with different initial reactant concentrations. মানে বিভিন্ন ধরনের, মনে করো 0.1 মোলার, 0.2 মোলার, 0.5 মোলার, 0.8 মোলার, 1 মোলার, এরকম করে করে অনেকগুলো কনসেন্ট্রেশন নিয়ে প্রত্যেকবারে আমরা তার রেটটা ডিটারমিন করি এবং সেভাবে the exact relation between the concentration and rate is determined by measuring the reaction rate with different initial reactant and concentration. By a study of numerous reactions, it is shown that the rate of reaction is directly proportional to the concentration of reactants, is concentration being raised to some power. আচ্ছা, তাহলে এখন এই যে আসলে এই যে সিম্বলটা দেখানো হয়েছে, this is the symbol for concentration. স্কয়ার ব্র্যাকেট, এটাকে আমরা এটা বলি সিম্বলাইজ বা এটাকে যদি রিপ্রেজেন্ট করি, দেন রেট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ রেজড টু দ্য পাওয়ার এন। আচ্ছা, আবার এখানে যদি এই প্রপোর্শনাল চিহ্নটাকে তুলে দিতে চাই, জাস্ট দেন উই আর মাল্টিপ্লাইং ইউজিং এ ফ্যাক্টর হুইচ ইজ এ কনস্ট্যান্ট। সো রেট ইকুয়াল কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ এ raised to the power n। আচ্ছা, তাহলে এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাই আমাদের রেট লস বা রেট ইকুয়েশন। সো এরকম করে যদি আমাদের দুইটা তিনটা কম্পোনেন্ট থাকে, রিঅ্যাক্ট্যান্ট থাকে, তাহলে প্রত্যেকটার এরকম করে যে এই করব, একটার রেসপেক্টে যদি বের করতে যাই তাহলে সেরকম, আবার যদি ওভারঅল রেট অফ দা ইকুয়েশন যদি বের করতে চাই অথবা রিঅ্যাকশন বের করতে চাই তাহলে কি হবে, সবগুলো কম্পোনেন্টের এই মানে রেসপেক্টে আমাদের রেট ইকুয়েশন বের করে সেখান থেকে আমরা টোটাল রেট অফ দ্য রিঅ্যাকশন বের করব। এখন দেখো এই যে একটা রিঅ্যাকশন আছে আমাদের, ফর এ রিঅ্যাকশন 2a + b, এখান থেকে প্রোডাক্ট তৈরি করছি। এখানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের এটা ম্যাটার করে না, কারণ এখান থেকে আমরা শুধুমাত্র যদি রেট বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার হলো রিঅ্যাক্ট্যান্ট। এই রিঅ্যাক্ট্যান্ট থেকে 5টা প্রোডাক্ট হচ্ছে না একটা প্রোডাক্ট হচ্ছে, এইটা আমাদের কোনো বিষয় না, জাস্ট রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে কিনা বা এই রিঅ্যাকশনটা কতটুকু তার কনসেন্ট্রেশন, এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা এখান থেকে বের করে the reaction rate with respect to A or B is determined by varying the concentration of one reactant keeping that of the other constant। তাহলে keeping that of the other constant, তাহলে এখন একটার রেসপেক্টে মনে করো এখন আমরা নরমালি দুইটা কম্পোনেন্টের যদি এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে আসলে কোনো একটা কম্পোনেন্টের রেসপেক্টে এই রিঅ্যাকশন রেটটা কতটুকু বা কত ফাস্ট কত দ্রুত এটা স্লো, সেটা যদি আমরা ডিটারমিন করতে চাই তাহলে আমাদের কি করতে হয় যে এইখানে দুইটা কম্পোনেন্টের মধ্যে যার রেসপেক্টে আমরা রিঅ্যাকশন রেটটা ডিটারমিন করতে চাই, অন্য কম্পোনেন্টটা আমরা এর কনসেন্ট্রেশনটা খুব হাই করে দেব, যাতে সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে ইট ডু নট চেঞ্জ ভেরি মাচ।
অথবা জাস্ট লিটল একটু চেঞ্জ হয় যেটা আসলে নেগলিজিবল। সো দ্যাট আমরা এখানে যে রিঅ্যাকশন যেই কম্পোনেন্টটার রেসপেক্টে, মনে করো এর রেসপেক্টে আমরা রেটটা ডিটারমিন করতে চাই, দেন উই উইল কিপ দ্য কনসেন্ট্রেশন ফর বি so high that when A is reacting with sufficient B, the concentration of B or the amount of B will not reduce so much or will not change very much. Therefore, we can consider how fast the rate is dependent on the concentration of A. Similarly, যদি আমরা B এর রেসপেক্টে এর রিঅ্যাকশনের রেট অফ দ্য রেট বের করতে চাই, then we will keep the concentration of A is very high so that with time the concentration of A do not change when B is reacting with A to produce products. তা আসলে এই বিটাকে আমরা তখন লিমিটিং রিএজেন্ট হিসেবে চিন্তা করব। আলটিমেটলি যদি আমরা এইরকম করি যে যদি আমি এর রেসপেক্টে বিটাকে মানে করতে চাই, রিঅ্যাকশন রেট বের করতে চাই, তখন এটাকে আমরা লিমিটিং রিএজেন্ট বলবো। সো এরকম করে একটা কম্পোনেন্টকে লিমিটিং রেখে বাকি কম্পোনেন্টটাকে খুব হাই কনসেন্ট্রেশন তৈরি করে যাতে সময়ের সাথে সাথে এটা কোনো পরিবর্তন না হয় অথবা পরিবর্তন হলেও ভেরি নেগলিজিবল, যে কারণে তখন ওই একটা কম্পোনেন্টের রেসপেক্টে রিঅ্যাকশন রেটটা আমরা ডিটারমিন করতে পারি। The reaction rate with respect to A or B is determined by varying the concentration of one reactant, যে কোনো একটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ভ্যারি করে, কিপিং দ্যাট অফ আদার কনস্ট্যান্ট, অন্যটাকে কনস্ট্যান্ট। তাহলে আসলে অ্যাকচুয়ালি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, বাট কম্পেয়ারেবল মানে কম্পেয়ার করলে উই ক্যান কনসিডার দ্যাট, মনে করো এটার কনসেন্ট্রেশন ছিল 100 মোলারিটি, তা 100 মোলারিটি থেকে হয়তো বা 0.01 এরকম কম চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 100 থেকে 0.01 চেঞ্জ হলো, তার মানে কি অ্যারাউন্ড মানে 10,000 এর 1 আউট অফ 10,000 এর ভিতরে এতটুকু পরিবর্তন হয়েছে, বাট রেস্ট অফ দা এই যে কম্পোনেন্টটা এটা কমপ্লিটলি রিঅ্যাকশন হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এর রেসপেক্টে এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। ওকে, তাহলে দুইটা কম্পোনেন্টের রেসপেক্টে যদি আমরা রিঅ্যাকশন রেট বের করতে পারি ইন্ডিভিজুয়ালি, দেন উই ক্যান হ্যাভ দ্য রেট ইকুয়েশন ফর দ্য ওভারঅল রিঅ্যাকশন, যে এর রেসপেক্টে রেটটা কত, এর রেসপেক্টে রেটটা কত। তাহলে এই দুইটা কম্পোনেন্টের রেসপেক্টে যদি রেট অফ দ্য রিঅ্যাকশন বের করতে পারি, দেন উই ক্যান রাইট ডাউন দ্য রেট ফর দ্য রিঅ্যাকশন লাইক অ্যাজ k of a to the power m and b to the power n। এখানে আমরা এই যে কনসেন্ট্রেশন এটাকে আমি 2 না দিয়ে এখানে m দিতে পারতাম, এখানে m আর এখানে n। তাহলে সেক্ষেত্রে এই যে কোএফিসিয়েন্ট গুলো, অথবা আমরা এভাবে যদি বলি যে এর কনসেন্ট্রেশনের সাথে এর পাওয়ার যদি আমরা m পর্যন্ত রেইজ করি, তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার রেটটাকে ডিটারমিন করা যায়, অথবা রেট ইকুয়াল k মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার m, মানে এই যে এর কনসেন্ট্রেশনের কততম বা কত পাওয়ারের সাথে রেট ইকুয়েশনটা রিলেটেড তার সাপেক্ষে বা সেই ভ্যালুটাকে আমরা এখানে পাওয়ার করব। আবার বি এর সাপেক্ষে এই রিঅ্যাকশনের রেটটা বি এর কোন মানে বি এর কনসেন্ট্রেশনের কত পাওয়ারের সাথে এটা রিলেটেড, সো সেটাকে আমরা এভাবে রিঅ্যাকশন রেট হিসেবে বললাম। সো আলটিমেটলি অর overall we can write down the rate equation like this way: k multiplied by concentration of A power raised to the m, that means এখানে আসলে কোএফিসিয়েন্টটা যা হয় অথবা এর কোন কনসেন্ট্রেশনের সাথে এটা ডিপেন্ডেন্ট, তারপরে বি কনসেন্ট্রেশন অফ বি পাওয়ার রেজড টু দ্য n, বি এর যে কনসেন্ট্রেশনের সাথে মানে কনসেন্ট্রেশন যে পাওয়ারের সাথে এটা রেটটা ডিটারমিন করে বা ডিপেন্ডেন্ট, তাহলে এক্সপ্রেশন such as 1 and 2 tell the relation between the rate of the reaction and reactant concentration। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম এটা হলো রেট একটা, আর একটা যদি আমরা এরকম করে বলি এটাও কিন্তু একটা রেট ইকুয়েশন। এখানে আমাদের শুধুমাত্র একটা কম্পোনেন্ট আছে, এখানে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, তিনটা মলিকুল বা এরকম অনেকগুলো মলিকুল থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা এরকম করে রেট ইকুয়েশন লিখতে পারি। An expression which shows how the reaction rate is related to the concentration is called the rate law or rate equation। মানে যে ইকুয়েশনের মাধ্যমে অথবা যে এক্সপ্রেশনের মাধ্যমে আমরা
দেখাতে পারি how the rate of the reaction is dependent with the concentration of the reactants, that is known as the rate equation or rate law. সোজা কথায় আমি যদি বাংলায় বলি যে এক্সপ্রেশন অথবা যে সমীকরণের মাধ্যমে আমরা রিঅ্যাকশনের গতিবেগ অথবা রিঅ্যাকশন রেটটা তার ঘনমাত্রার সাথে সম্পর্কিত, মানে how the rate of the reaction is related to the concentration of the reactants, এইটাকে এক্সপ্রেস করার ইকুয়েশনটাই হলো রেট ইকুয়েশন অথবা রেট ল। the power exponent, এই যে পাওয়ার গুলো আছে m n, the power exponent of the concentration n or m in the rate law is usually a small whole number, integer 1 2 3 or fractional. এটা কখনো কখনো ফ্র্যাকশনও হতে পারে, এটা 1 2 3 এরকম করে হবে সবসময় এমন না, তো কখনো কখনো 0.5 0.67 এরকম হওয়া সম্ভব, তবে এটা একটু রেয়ার। তবে নরমালি যে ইন্টিজার অথবা হোল নাম্বার এইগুলোই বেশি হয়ে থাকে। the proportionality constant k is called the rate constant for the reaction. তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম rate equal k multiplied by concentration of a raised to the power m concentration of b raised to the power n, তাহলে এখান থেকে আমরা যদি k টা বের করার চেষ্টা করি তাহলে কি হবে, রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ, এই যে এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা এই দুটো দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে রেট মানে কে ইকুয়াল রেট ডিভাইড বাই দিস কনসেন্ট্রেশন আর এই কনসেন্ট্রেশন এই দুটো দিয়ে ভাগ করে দিলে সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টের ভ্যালু বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো। ওকে, সো দিস কে ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন। এখানে আমাদের কয়েকটা বিক্রিয়া আছে। আচ্ছা, কয়েকটা বিক্রিয়া হলো যে সরি N2O5 এটা থেকে এর দুই মলিকুল বিক্রিয়া করে 4NO2 এন্ড অক্সিজেন এটা তৈরি হচ্ছে। তা এখন এই বিক্রিয়াটার আসলে দুই মলিকুল আছে, দুই মলিকুল থাকার পরেও এর রেটটা কিন্তু মানে রেট ইকুয়েশন যদি বলি রেট is only proportional to the concentration of this reactant, মানে এর পাওয়ার only 1 এর সাথে, মানে এর পাওয়ার 1 এর সাথে রেটটা ডিপেন্ড করে। তুমি পাওয়ার যদি 2 করো সেক্ষেত্রে কিন্তু এর কনসেন্ট্রেশন, সোজা কথায় আমি বলি যে এর কনসেন্ট্রেশন তুমি যেমন বাড়াবা রেটটা ততটুকু বাড়বে, কনসেন্ট্রেশন যতটুকু বাড়াবা রেটটা ততটুকু বাড়বে, জাস্ট প্রপোর্শনাল মানে লিনিয়ার সোজা কথায়। আর যদি আমরা বলি যে এই যে এইখানে একটা দেখো হাইড্রোজেন আর আয়োডিন, এটার ক্ষেত্রে যদি আমাদের উল্টো ভাবে বলতাম যে বা অন্যভাবে যদি এর পাওয়ারটা 2 হতো, তার মানে কি ইনিশিয়াল যে রেট ছিল মনে করো কনসেন্ট্রেশন আছে 1 মোলার, তাহলে রেট হচ্ছে একটা ভ্যালু আছে মনে করো 10 টু দি পাওয়ার 2 বা 100 টাইমস। এখন এরপরে যদি এটার কনসেন্ট্রেশনটাকে যদি আমরা মানে 1 মোলার জায়গায় 2 মোলার করে দেই সেক্ষেত্রে কনসেন্ট্রেশনটা এটা, তাহলে তুমি কি করছো জাস্ট ডাবল করছো, তাই সেক্ষেত্রে এর রেটটা ডাবল হবে। 100 টাইমস বলছিলাম তাহলে 100 টাইমস তাহলে 200 টাইমস হয়ে গেল। কিন্তু যদি এটা এরকম হতো যে কনসেন্ট্রেশন এর 2 এর পাওয়ারের সাথে সম্পর্কিত রেটটা, তাহলে কি হতো যদি কনসেন্ট্রেশন ডাবল করা হতো তাহলে রিঅ্যাকশন রেটটা কি হতো 4 টাইমস হয়ে যেত। কারণ আমাদের যে ইকুয়েশন এখানে আছে পাওয়ার অনলি 1 এর সাথে সম্পর্কিত, নট উইথ 2, বাট এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে এর ক্ষেত্রে কি হয় হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত, আয়োডিনের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত। সো এর যে কনসেন্ট্রেশনের পাওয়ার 1 এর কনসেন্ট্রেশন পাওয়ার 1। সো এখান থেকে দেখা যাচ্ছে কি যে তুমি যে কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন যদি বাড়াও সেক্ষেত্রে ওই কনসেন্ট্রেশন তাহলে এর পাওয়ার, তাহলে ওভারঅল রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু এর একটা পাওয়ার আছে এর একটা পাওয়ার আছে, তাহলে বোথ কম্পোনেন্টের সাথে রিঅ্যাকশন রেটটা। আবার এই রিঅ্যাকশনের মতো আর একটা রিঅ্যাকশন দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই না? এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এর থেকে বিক্রিয়া করে আমরা পাচ্ছি কি নাইট্রাস অক্সাইড এন্ড অক্সিজেন, তাহলে এই রেট ইকুয়াল কে এর পাওয়ার কে ইনটু নাইট্রোজেন ডাইঅক্সাইড এর পাওয়ার 2। তাহলে এইখানে যে বিক্রিয়াটার কথা বলছিলাম বারে বারে, যদি আমি বলি যে এখানে এর পাওয়ারটা এর ঘনমাত্রা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন তুমি বাড়িয়ে দাও
আগে ছিল 1 মোল, পরে হলো 2 মোল, তাহলে ডাবল করে দিছো, তাহলে রেটটা এই রিঅ্যাকশনের জন্য রেট কিন্তু ইনিশিয়ালি যদি 100 টাইমস হয় বা 100 রিঅ্যাকশন রেট যদি 100 হয়, তাহলে সেক্ষেত্রে তার হবে কত, ডাবল হয়ে যাবে। মানে সরি, এখানে যদি কনসেন্ট্রেশন ডাবল করা হয়েছে তাহলে রেটটা 4 গুণ হয়ে যাবে। তাহলে সেরকম করে জাম্প করে করে বাড়বে বা স্কোয়ারের সাথে সম্পর্কিত। তাহলে ইন দিস রেট ল হোয়ার দ্য কোশেন্ট অর কনসেন্ট্রেশন ইজ নট শোন, এই বিক্রিয়ায় কিন্তু আমরা যে সবগুলোই কিন্তু এই যে রেট নিগুলো মানে কোএফিসিয়েন্ট যা আছে, এই কোএফিসিয়েন্ট কিন্তু এর সাথে সবসময় সম্পর্কিত না। In this rate law, where the quotient or concentration is not shown, it is understood to be 1. মানে যেখানে যেখানে এটা 1 এটা 1 এটা 2 আছে, কিন্তু এখানে রিঅ্যাকশন রেটের কথা বলছে যখন, যে জায়গাটায় ইন্ডিভিজুয়ালি 2 3 4 এগুলো দেওয়া হয় না, সেখানে মনে করবা 1 আছে। সো তাহলে সেক্ষেত্রে এই 2 1 এরকম করে আসলে যেটাকে সিম্পলিফাই করা হয়েছে সেটা বোঝানোর জন্য বলা হয়েছে। বাট it is apparent that the rate law of reaction must be determined by experiment. তার মানে তোমরা এখান থেকে একটা জিনিস বলো যে এই ইকুয়েশনটা ব্যালেন্স করলে, কিন্তু আমাদের এখানে 2 মোল দরকার হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি জেনারেলি একটা আইডিয়া করি যে আসলে রিঅ্যাকশন রেটটা কেমন হওয়া উচিত ছিল, এই রিঅ্যাকশনের জন্য K মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ N2O5 এর পাওয়ার 2, এটা হওয়া উচিত ছিল। বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট, বিকজ এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি যে এর কনসেন্ট্রেশন যা বাড়ানো হয় রেটটা সিমিলারলি বা লিনিয়ারলি এটা বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে এখানে যত মোল, এখানে 2 মোল থাকুক আর 5 মোল থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। শুধুমাত্র কি হয় যে এর রেটটা কনসেন্ট্রেশনের সাথে সাথে লিনিয়ারলি বৃদ্ধি পায়। তার মানে এই ইকুয়েশন দেখেই কিন্তু সবসময় বলা সম্ভব না যে আসলে এই রিঅ্যাকশনের রেটটা কত, অথবা তার এই যে এটার কোএফিসিয়েন্ট এটাই কি আমার পাওয়ার হবে কিনা। সো to determine the rate of the reaction you must need to perform some experiment, or you need to determine by experiment so that you can know how the rate of the reaction changes with concentration. তাহলে এইরকম ইকুয়েশন দেখেই কিন্তু সরাসরি আমরা বলতে পারবো না যে কোনো একটা বিক্রিয়ার রেটটা কত, অথবা মানে এই যে ইকুয়েশন যেটা সেটাকেও কিন্তু এক্স্যাক্টলি আমরা উইদাউট নোয়িং অর উইদাউট having information from the experiment we cannot write down. So it is apparent that the rate law for a reaction must be determined by experiment. It cannot be written by merely looking at the equation with the background of our knowledge of law of mass action. মানে law of mass action অনুযায়ী আমরা যেভাবে জানি যে রেট কনস্ট্যান্ট কেসি আমরা যেভাবে পড়ে আসছি, কেসি কেপি, যে যতগুলো কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্ট গুলোর পাওয়ার করে রেজ করে দিয়ে এরকম করে, তাহলে সেই ল অফ মাস রিঅ্যাকশন কিন্তু এখানে কাজ করবে না আনটিল আমরা রিয়ালি জানি যে আসলে রিঅ্যাকশন রেটটা কনসেন্ট্রেশনের কত পাওয়ারের সাথে সম্পর্কিত। সেটা কি পাওয়ার 1 এর সাথে, পাওয়ার 0 এর সাথে, না পাওয়ার 2 এর সাথে, কোনটার সাথে সম্পর্কিত সেটা আমাদেরকে জানতে হবে। হাউএভার ফর সাম এলিমেন্টারি রিঅ্যাকশন, তবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে যে the powers in the rate law may correspond to the coefficients in the chemical equation. আচ্ছা, এইখানে একটা কথা বলা আছে, যদি কোনো রিঅ্যাকশন এলিমেন্টারি রিঅ্যাকশন হয় তবে তাও কিন্তু সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে however for some elementary reactions, মানে কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে এর পাওয়ারটা কি হয় যে এদের যে কোএফিসিয়েন্ট যা থাকে সেই কোএফিসিয়েন্টটাই আসলে ওর পাওয়ার হিসেবে ইউজ করলে আমরা রেট ল বা রেট ইকুয়েশনটা পাই। বাট দ্যাট ইজ অলসো ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট, ইকুয়েশন দেখে এটা বলা যাবে না। সো but usually the powers of concentration in the rate law are different from coefficients. অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো যা আছে তার সাথে সম্পর্কিত না। যেমন এই বিক্রিয়াটা দেখো, এখানে কোএফিসিয়েন্ট আছে 2, এখানে কোএফিসিয়েন্ট আছে 2, বাট অ্যাকচুয়ালি দ্য রেট ইকুয়েশন, তাহলে হাইড্রোজেনের সাথে 1, হাইড্রোজেনের কোএফিসিয়েন্ট 1,
আর এটা তার মানে কি এই বিক্রিয়াটায় যদি তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করো, হাইড্রোজেনের ঘনমাত্রা 1 মোলার থেকে 2 মোলার, 2 মোলার থেকে 4 মোলার এরকম করে যদি বৃদ্ধি করো, তাহলে রেট অফ দা রিঅ্যাকশন উইল বি লিনিয়ার, মানে ওই বৃদ্ধি পেতে থাকবে সময়ের সাথে সাথে বা কনসেন্ট্রেশনের সাথে সাথে। কনসেন্ট্রেশন যতটুকু বাড়ছে রেটটাও ঠিক একইভাবে বৃদ্ধি পাচ্ছে। 1 মোল থেকে 2 মোল, 2 মোল থেকে 3 মোল, 3 মোল থেকে 4 মোল এভাবে করলে যতটা বৃদ্ধি পাওয়ার কথা সেটা শুধুমাত্র লিনিয়ারলি বৃদ্ধি পেয়েছে। বাট ইন কেস অফ নাইট্রাস অক্সাইড, যদি তুমি নাইট্রাস অক্সাইডের কনসেন্ট্রেশন বৃদ্ধি করো, তাহলে কি হবে যে এই বিক্রিয়ার রেটটা কনসেন্ট্রেশন 1 মোল থেকে 2 মোল করলো, 2 মোল থেকে 4 মোল বা এরকম করে, সেই ক্ষেত্রে তার রেটটা ডাবল করে বৃদ্ধি পাবে। কনসেন্ট্রেশন ডাবল করো তাহলে ঘন রেট 4 গুণ হবে, কনসেন্ট্রেশন 3 গুণ করো তাহলে রেট 9 গুণ হবে, এরকম করে। সো the rate of this reaction, তাহলে আমরা এখানে যে বলেছি, but usually the powers of concentration in the rate law are different from coefficients, তাহলে এই যে কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্টের সাথেই কিন্তু সব সময় রেট ইকুয়েশন বা রেট ডিপেন্ড করে না, বাট কখনো কখনো এই হয় ডিপেন্ড করে in case for some elementary reactions, but that is also determined by experiment, যে আসলে কোনটার জন্য হয়। তবে তোমরা নরমালি ধরে নিবা যে যে কোনো রিঅ্যাকশনের রেট ইকুয়েশন এটা আমাদেরকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট হ্যাভ দ্য এক্সাক্ট রেট ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন। Thus, for the reaction 4 above, the rate is found to be proportional to hydrogen. এই যে এটা বলছে যে এই অলরেডি বলেছি, above মানে এই 4 নম্বর ইকুয়েশনের জন্য the rate is found to be proportional to hydrogen, although the quotient of hydrogen is in equation is 2. For nitrous oxide, the rate is proportional to, এটা ভুল হয়েছে, NO এর পাওয়ার হবে 2। আচ্ছা, and power 2 corresponds to the coefficient, আবার কি হয় কি জানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে for NO the rate is proportional to NO2, NO এর পাওয়ার 2 and power 2 corresponds to the coefficient। তাহলে এটার কোএফিসিয়েন্টের সাথে এখানে পাওয়ারে পাওয়া যাচ্ছে, কিন্তু এর কোএফিসিয়েন্টের সাথে কিন্তু এর পাওয়ারের সাথে কোনো সম্পর্ক নেই, যে কারণে আমরা বলছি যে অধিকাংশ সময়ে কিন্তু রেট লটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করতে হবে এবং ওই রিঅ্যাকশনের কোএফিসিয়েন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে এখন আমরা যাব রিঅ্যাকশনের অর্ডারটা কি জিনিস। একটা রিঅ্যাকশনের অর্ডার, the order of a reaction is defined as the sum of the power in the powers of concentration in the rate law। আমরা এক্সপেরিমেন্টালি যে রেট লটা পাবো, সেই রেট ল এর যে পাওয়ার গুলো থাকবে, সেই পাওয়ার গুলো সাম আপটাই হবে আমাদের অর্ডার। তাহলে এইখানে যে আমরা একটা রিঅ্যাকশন, এখানে যতগুলো রিঅ্যাকশন দেখেছি, তাহলে এই যে এইগুলো হলো রেট ল বা রেট ইকুয়েশন ফর দিস করেসপন্ডিং রিঅ্যাকশনস। তাহলে এই রিঅ্যাকশনের জন্য আমরা দেখতে পাচ্ছি কি যে এই রিঅ্যাকশনের অর্ডার এর হলো 1 আর এর হলো 2, তাহলে সাম আপ করলে 1 প্লাস 2, তাহলে এই রিঅ্যাকশনটা থার্ড অর্ডার রিঅ্যাকশন। এটা এর একটা মাত্র কম্পোনেন্ট আছে এবং তার রেট ইকুয়েশন দেখা যাচ্ছে কি তার এটা হলো শুধুমাত্র 2, তাহলে এর রিঅ্যাকশন অর্ডার হলো 2, এটার জন্য 1 প্লাস 1 2 আর এটার জন্য শুধু 1। তাহলে রেট ইকুয়েশনে আর রেট ইকুয়েশনটা, তাহলে রেট ইকুয়েশনটা সবসময় কি করতে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টালি ডিটারমিন করতে হচ্ছে। তাহলে এক্সপেরিমেন্টালি যদি ডিটারমিন করতে হয়, তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন অলসো ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট, কারণ রেট ইকুয়েশনটা আমরা এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারবো না বা এক্সাক্ট রেট ইকুয়েশনটা। তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কোত্থেকে আসছে, দেখো the order of a reaction is defined as the sum of the powers of the concentration in the rate law। মানে রেট ইকুয়েশনে যে পাওয়ার গুলো থাকবে, এই যে একটা রেট ইকুয়েশন আছে, তাহলে এই রেট ইকুয়েশনে তার যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো সাম আপ হবে যে অর্ডার। তাহলে এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কি অর্ডার হবে কি m প্লাস n। তাহলে the order of such reaction is m plus n. The order of a reaction can also be defined with respect to a single reactant.
আমরা এইভাবে বলতে পারি যদি একটা রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে, যেমন এইখানে এই রিঅ্যাকশনের কথা বলি, এই এই রিঅ্যাকশনের রেসপেক্টে অর্ডার হলো 1, মানে হাইড্রোজেনের রেসপেক্টে অর্ডার 1 আর নাইট্রাস অক্সাইডের রেসপেক্টে অর্ডার 2। তাহলে এভাবে বলা যেতে পারে, বাট ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ইজ 3 ফর দ্য দিস রিঅ্যাকশন। 4 নম্বর ইকুয়েশন যেটা দেখানো হয়েছে, এই রিঅ্যাকশনের জন্য ওভারঅল রিঅ্যাকশন অর্ডার হলো 1 + 2, দ্যাট মিন্স 3। বাট যদি আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য বলি, দেন উই ক্যান সে দ্যাট দ্য অর্ডার for this reaction with respect to hydrogen is 1, because in the rate equation we have only power 1 for hydrogen concentration, and for or with respect to NO we can consider the reaction is second order, and ultimate overall the rate of the order of the reaction is 3 or third order. Thus, the reaction order with respect to A is M, with respect to B it is N. The overall order of the reaction M plus N may be range from 1 to 3 and can be fractional. তাহলে কোনো একটা রিঅ্যাকশনের, এই দেখো একটা রিঅ্যাকশন, আমরা এই রিঅ্যাকশনের অর্ডার গুলো 1, 2, 3 অথবা কখনো কখনো ফ্র্যাকশনও হতে পারে, মানে ডেসিমালও হতে পারে। যে আমি বলেছি 0.5 অথবা 1.66 এরকম কোনো ভ্যালুও হতে পারে। ওকে, তাহলে এখন আমরা এখানে একটা ওই যে এক্সাম্পল গুলো দেখাইছি, সেই এক্সাম্পল গুলোর রেট ইকুয়েশন, তাহলে এটার অর্ডার 1, তাহলে এটার অর্ডার 1 + 1 2, এটার অর্ডার 2, তারপরে এখানে সবগুলো আমি বলে দিয়েছি, তো নতুন করে দেখার দরকার নাই। আচ্ছা, তাহলে এলিমেন্টারি রিঅ্যাকশন আর কমপ্লেক্স রিঅ্যাকশন। আচ্ছা, এতক্ষণে যা বললাম এই অর্ডার নিয়ে অথবা রেট ল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? অর্ডার, রিঅ্যাকশন রেট বা রেট ল, এটা সবাই বুঝতে পারছো? Yes, sir. Okay. Yes, sir. Okay, then we can move to the elementary and complex reaction. আসলে এলিমেন্টারি রিঅ্যাকশনটা কি আর কমপ্লেক্স রিঅ্যাকশনটা কি? যে যেই রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপে হয়, মানে যতগুলো কম্পোনেন্ট থাকুক, 1টা 2টা 3টা 4টা, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি রিঅ্যাকশনটা একটা মাত্র সিঙ্গেল স্টেপে হয় তাহলে সেটাকে বলা হবে এলিমেন্টারি রিঅ্যাকশন। যেমন এইখানে আমরা যে রিঅ্যাকশন দেখাইছি, এই রিঅ্যাকশনটা এলিমেন্টারি হতেও পারে নাও হতে পারে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আসলে এর রেটটা নরমালি এলিমেন্টারি রিঅ্যাকশনের রেট এবং মানে অর্ডার, মলিকুলারিটি বা এই কোএফিসিয়েন্ট গুলো সেম থাকে। যেমন এইটা একটা রিঅ্যাকশন, এইটাকে হয়তোবা এলিমেন্টারি বলা যেতে পারে। হ্যাঁ, এই রিঅ্যাকশনটা, তাহলে যেই রিঅ্যাকশন গুলো একটা মাত্র ধাপে হবে, আমরা ইসের ক্ষেত্রে SN1 SN2 রিঅ্যাকশন পড়ে আসছি, তাই না? SN1 SN2 রিঅ্যাকশন যখন পড়ছো তখন দেখছো যে একটা বিক্রিয়া একটা ধাপে হয়, মাঝে একটা ইন্টারমিডিয়েট থাকে, বাট সেই ইন্টারমিডিয়েটটা খুব কম সময়ের জন্য থাকে, যে কারণে আমরা আসলে ওইটাকে মানে এত কনসিডার করি না। তাহলে সেক্ষেত্রে SN1 এবং SN2, তাহলে SN1 রিঅ্যাকশনটা কি হয়, একটা রিঅ্যাকশন মানে দুইটা ধাপে ঘটে, আর SN2 হলো সিঙ্গেল স্টেপ। তাহলে মলিকুলারিটি 2, বাট রিঅ্যাকশনটা হয় একটা ধাপে, আর SN1টা হয় দুইটা ধাপে, কারণ প্রথমে একটা আয়ন তৈরি হয়, তারপরে সেই আয়নটা আবার পরবর্তীতে অন্য একটা কম্পোনেন্টকে রিনি করে। তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে বলতে পারবো যে আসলে যদি কোনো রিঅ্যাকশন দুইটা স্টেপে হয় তাহলে সেটাকে বলা হবে, বা দুইটা না, মিনিমাম দুইটা অথবা মোর দ্যান ওয়ান যদি হয় তাহলে সেগুলোকে বলবো আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন, আর যেটা সিঙ্গেল স্টেপ হয় সেগুলোকে বলবো এলিমেন্টারি রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, আচ্ছা আর একটা জিনিস যেটা, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আমাদের বলা হয়নি এতক্ষণে। মনে করো যে কোনো একটা রিঅ্যাকশনে এই যে আমরা রিঅ্যাকশন গুলো দেখাইছি, তো এখানে আমরা দেখিয়েছি যে এই কনসেন্ট্রেশনটা বাড়ানো হলে তাহলে সেক্ষেত্রে এর রেটটা খুব পরিবর্তন হয় না। তাহলে কনসেন্ট্রেশনটা বাড়ানো হলে মানে যেভাবে বৃদ্ধি পায়, কনসেন্ট্রেশন যেভাবে বৃদ্ধি পায়, তাহলে রেট ইকুয়েশনটাও ঠিক একইভাবে মানে লিনিয়ারলি বৃদ্ধি পায়। এই কারণে আমরা বলেছি এর পাওয়ার হলো 1। কিন্তু যদি এমন কোনো রিঅ্যাকশন থাকে
যেখানে যে কনসেন্ট্রেশন বাড়ানোর ফলেও রিঅ্যাকশন রেটটা বৃদ্ধি পায় না, বা কনসেন্ট্রেশন কমানো হলেও রিঅ্যাকশন রেটটা কোনো পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে the rate equation can be estimated or determined by multiplying k concentration of that component এর পাওয়ার হলো 0। মানে কোন রিঅ্যাকশনের ঘনমাত্রার সাথে, মানে কোন একটা রিঅ্যাকট্যান্টের এলিমেন্টারি রিঅ্যাকশন অথবা যে রিঅ্যাকশনের কথাই বলি না কেন, যে যদি কোন ঘনমাত্রার সাথে তার রিঅ্যাকশন রেট ডিপেন্ডেন্ট না হয়, মানে ঘনমাত্রা তুমি বাড়াও অথবা কমাও, সেক্ষেত্রে এর বিক্রিয়ার হার কখন পরিবর্তন হয় না। তাহলে সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াটাকে আমরা এভাবে বলতে পারি যে জিরো অর্ডার রিঅ্যাকশন উইথ রেসপেক্ট দ্যাট কম্পোনেন্ট অথবা দ্যাট রিঅ্যাকট্যান্ট। তাহলে যে রিঅ্যাকশনটা এ রিঅ্যাকট্যান্ট হুজ কনসেন্ট্রেশন ডাজ নট এফেক্ট, আমি যে কথাটা বলেছি যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করে না, a reactant whose concentration does not affect the reaction rate is not included in the rate law, মানে রেট ল এর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সেক্ষেত্রে আসলে এই যে এখানে দেখো NO2 প্লাস CO, এই যে একটা রিঅ্যাকশন দেখানো হয়েছে, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাচ্ছি, এটা যা পাচ্ছি না, কোনো আমরা প্রোডাক্টের কোনো এখন আমার মাথায় নেই। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে তুমি যদি কনসেন্ট্রেশনটা এই সিও, মানে সিও এর কনসেন্ট্রেশন তুমি বাড়াও বা কমাও, তাতে এই রিঅ্যাকশনের রেটটা বৃদ্ধি বা কম হয় না। তাহলে শুধুমাত্র এই যে NO2 এর কনসেন্ট্রেশন বাড়ানো হলে তার রেট, রিঅ্যাকশন রেটটা ডাবল ডাবল করে, যেহেতু স্কয়ার আছে আমরা, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন দ্বিগুণ করলে তার রেটটা 4 গুণ হবে, কনসেন্ট্রেশন 3 গুণ করলে রেটটা 9 গুণ হবে, এরকম করে বৃদ্ধি পায়। কিন্তু এই রিঅ্যাকশনের মধ্যে থেকে যদি তুমি কার্বন মনোক্সাইড বা সিও এটাকে তুলে নাও অথবা বেশি পরিমাণে সিও অ্যাড করো, তাতেও কিন্তু রিঅ্যাকশন রেটটার কোনো পরিবর্তন হবে না, জাস্ট যেমন ছিল তেমনই থাকবে। দ্যাট মিন্স the concentration, that means the rate of the reaction or rate of this reaction do not depend on the concentration of CO, so this reaction can be considered as zero order reaction with respect to CO, but overall কিন্তু এই রিঅ্যাকশনের অর্ডারটা আমরা এখানে পাচ্ছি কত, এই যে CO এর রেসপেক্টে 0 আর NO2 এর রেসপেক্টে হলো 2। তাহলে এই NO2 এর রেসপেক্টে যদি 2 পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই রিঅ্যাকশনের ওভারঅল অর্ডার পাচ্ছি 2, বাট ফর উইথ রেসপেক্ট টু CO, মানে কার্বন মনোক্সাইডের রেসপেক্টে এই রিঅ্যাকশন অর্ডারটা হলো 0। সো যেই কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন রেট ডিপেন্ড করে না, সেই রিঅ্যাকশন, মানে তাহলে ওই রিঅ্যাকশনকে for or with respect to that component অথবা that reactant এর রেসপেক্টে আমরা জিরো অর্ডার বলবো। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন বুঝলা? বোঝা গেল? যদি কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন রেট ডিপেন্ড না করে, তাহলে ওই রিঅ্যাকশনটাকে জিরো অর্ডার রিঅ্যাকশন বলবো উইথ রেসপেক্ট টু দ্যাট কম্পোনেন্ট। সেই রিঅ্যাকশনটা ওভারঅল অন্য হতে পারে, মানে অর্ডার 1 2 3 যাই হোক না কেন, বাট যদি কোনো একটা কম্পোনেন্টের রেসপেক্টে অথবা ওভারঅল যদি হয়, এখানে তোমাদের আমার দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্টের রেসপেক্টে অর্ডার হলো 2 আর একটা কম্পোনেন্টের রেসপেক্টে অর্ডার হলো 0, তাহলে সেক্ষেত্রে যদি ওভারঅল অর্ডার 0 হতো, মানে তুমি ঘনমাত্রা কতটুকু বাড়াচ্ছ কমাচ্ছ তার সাথে এর কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে আমরা ওভারঅল বলতাম যে রিঅ্যাকশন রেট, সরি, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ইজ 0, বাট মানে সেই ক্ষেত্রে এরকম দুইটা তিনটা কম্পোনেন্ট থাকলে হয়তো একটার সাপেক্ষে এটা 0 হয়, বাকিগুলোর সাপেক্ষে নরমালি 1 2 3 এরকম হতে পারে। So here the rates does not depend on CO, the concentration of CO, so this is not included in the rate law and the power of CO is understood to be 0। তার মানে কি, এর পাওয়ারকে যদি 0 করা হয়, তার মানে কি পাওয়ার যদি 0 করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এর ওভারঅল কি হচ্ছে, something power 0, that means equal to 1। সো ওভারঅল এই কনসেন্ট্রেশন তুমি যাই চেঞ্জ করো না কেন, সেক্ষেত্রে ওর পাওয়ার যদি 0 করা হয়,
সেক্ষেত্রে আমরা ভ্যালু পাবো 1। সো রেট ইকুয়েশনে যদি আমরা এখানে NO2 এর পাওয়ার 2 এন্ড এখানে কনসেন্ট্রেশন অফ CO এর পাওয়ার 0 এভাবে লিখতাম, দ্যাট ইজ অলসো কারেক্ট, বাট রাইটিং CO as power 0 or not, that is সেম থিং। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতেও পারি, নাও লিখতে পারি, বাট যদি লিখি তাতেও কিন্তু ভুল নেই। সো দ্য রিঅ্যাকশন ইজ সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু NO2, দ্য ওভারঅল রিঅ্যাকশন অর্ডার ইজ 2 + 0 = 2। এই হলো। আচ্ছা, তাহলে এখন আজকে আর আমরা মলিকুলারিটির মধ্যে যাব না। সো নেক্সট ক্লাসে আমরা রিঅ্যাকশনের মলিকুলারিটি বা এগুলো নিয়ে ডিসকাস করব। সো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ আর ওয়েলকাম। কারো কোনো প্রশ্ন আছে?